আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। হাত তালি পেতে অনেকেই সুন্দর কথা বলে, কিন্তু দেশ পরিচালনা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তন শুধু বিএনপির পক্ষেই সম্ভব, অন্য কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। 12 তারিখে নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই বলেও জানান তারেক রহমান। ঢাকা দক্ষিণে বিএনপি প্রার্থীদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে নিজের নির্বাচনী এলাকায় শেষ জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন চাইলে ভোট দিতে হবে ধানের শীষে। এলাকাবাসী ভাই ও বোনেরা, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন তারেক রহমান। বলেন, স্বৈরাচারের ধ্বংস করে দেয়া রাষ্ট্র মেরামতের কাজ দক্ষতার সাথে করবে বিএনপি। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। ধানমন্ডিতে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি মহল এখনো ষড়যন্ত্র করছে। একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে নারীদের বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। পরে মতিঝিলের সমাবেশে তারেক রহমান বলেন, হাততালি পাওয়ার জন্য মঞ্চে অনেকেই বড় কথা বলে, বিএনপির সমালোচনা না করে তাদের পরিকল্পনা জাতির সামনে উপস্থাপনের কথাও বলেন তারেক রহমান। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। হাত তালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। বিএনপি অন্যদের মতো বায়বীয় প্রতিশ্রুতি দেয় না জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের কল্যাণে কাজ করবে তার দল। ক্ষমতা নয়, জনতার অধিকার প্রতিষ্ঠাই হবে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু, এমনটি জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তিলোত্তমা এই নগরীকে বাসযোগ্য করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। একই সাথে সন্ত্রাস এবং দুর্নীতির এবং চাঁদাবাজির টুটি চেপে ধরতে চায় বিএনপি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীর বিভিন্ন এলাকার পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 4 আসনের জুরাইন দয়াগঞ্জ এলাকায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল। খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন, সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল। কিন্তু আজ বন্ধ হতে 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 কত 18টাতে এসে দাঁড়িয়েছে না, 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হয়েছে এলাকার মানুষের। বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে। ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে, ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়। আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক, সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা,
তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত রয়েছে বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দর্শক শুনছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ, তাদের ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগৎ কাজী ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি কয়েকজন বিশিষ্ট আলেমের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াত ইসলাম মানে না, তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব হবুল্লাহ বরবরী তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না যায়। তাদের সঙ্গে যে ছিল আপনার চরমনাই পীর সাহেব, উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলব। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি এই আহ্বান জানান। বলেন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক ইনসাফের দেশ গড়তে দাঁড়িপাল্লায় ও 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। কর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। শেষ দিনে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানী জুড়েই ছিল জমজমাট নির্বাচন প্রচার। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সব প্রার্থী, তবে ভোটের দিনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেই প্রত্যাশা ছিল সবার। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেষ দিনে প্রচারে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। নিজ এলাকায় শোডাউন দেয় সব প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, উন্নয়ন আর যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ছিল বিএনপি মনোনীত প্রার্থীদের। যারা অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের রাজনীতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, তারা আজকে ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদের হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে ধর্মের নামে কোনো রাজনীতি নয়। আমরা মানুষের কল্যাণে কাজ করি। আপনি দেখেন, এই দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিবার কিন্তু বিএনপিকে মানুষ নির্বাচিত করেছে। এই তথাকথিত স্বৈরাচারের দূষর এবং জামাতের নামে গুপ্ত প্রশাসনের লোক, তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 12 তারিখ সকাল থেকে রেজাল্ট নেওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলসমূহ চেষ্টা করবেন একটা ভালো নির্বাচন প্রেজেন্ট করতে। এখানে কিছু কম্পিটিটর আছেন, প্রতিদ্বন্দ্বী আছেন, যারা কিছু কাজ করছেন যেটা হয়তো এইভাবে না করলে আমাদের আশঙ্কা আরো কমবে নির্বাচনের দিনের সবকিছু নিয়ে। 11 দলীয় জোটের প্রার্থীরাও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান ছিল তাদের মুখে। জনগণ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারেনি, 14 সালে পারেনি, 18 সালে পারেনি, দামি নির্বাচন হতে পারেনি। ফলে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যুব সমাজের মাঝে। উৎসবমুখর পরিবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে একটি ভোট অনুষ্ঠিত হবে।
42% ভোটার জীবনে আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে নিজেদের জোর অবস্থান জানান দিতে সরব স্বতন্ত্র প্রার্থীরা। শেষ দিনে দিয়েছেন বিশাল শোডাউন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার দাবি তাদের। ভোটাররা অনেকে কমপ্লেন করতেছে, অভিযোগ করছে তারা নাকি অনেক বছর ভোট দিতে যায়নি। তবে এবার আমরা আশাবাদী যে আমাদের পার্সেন্টেজ বাড়বে, ভোটারের সংখ্যা বাড়বে। আমি জয়ের ব্যাপারে অনেক দূর আশাবাদী, কারণ মানুষ এখন পরিবর্তন চায়। এখন পর্যন্ত নির্বাচন এবং আমি বনগাঁ ইউনিয়নে দেখলাম সেনাবাহিনী টহল দিচ্ছে, জনমনে সন্তোষ। কিন্তু আমার কাছে গোয়েন্দা তথ্যর মতোই তথ্য আছে, অনেক জায়গায় বিস্ফোরক দ্রব্য সঞ্চয় করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে প্রচার। 12 তারিখ বহুল প্রতীক্ষিত ভোট গ্রহণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইসি সানাউল্লাহ। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান ইসি সচিব। এর আগে রোববার মোবাইল ফোন নেয়ায় বিধিনিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারা দেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়। চিঠিতে বলা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। অন্যরা কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি আহ্বান জানান। বলেন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক ইনসাফের দেশ করতে দাঁড়িপাল্লায় ও 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার নাহিদের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ রিটটি করেন, যেখানে সিইসি সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ ডোমিনিকার নাগরিকত্ব নিলেও নির্বাচনী হলফনামা এই তথ্য গোপন করেছেন। আগামীকাল মঙ্গলবার এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে এই ঘটনার পর নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে 2টি ফ্যাক্ট চেকারের পোস্ট শেয়ার করেছেন, যেখানে ডোমিনিকার নাগরিকত্বের দাবিতে ছড়ানো পাসপোর্টটি ভুয়া বলে চিহ্নিত করা হয়েছে। আওয়ামী শাসনামলে সেনাবাহিনীর পেশাদার অফিসাররা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হতো বলে জবানবন্দিতে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে একথা বলেন সাবেক এই সেনাপ্রধান। জানান, র্যাব থেকে সেনাবাহিনীতে ফেরা অনেক অফিসার জিজ্ঞাসাবাদে স্বীকার করত র্যাবে থাকাকালীন মাত্র 10,000 টাকায় বিচার বহির্ভূত হত্যায় জড়িয়েছিলেন। গুম ও হত্যার এসব অপরাধে র্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চেয়ে ইকবাল করিম বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর এসব বাহিনী টিকে থাকার বৈধতা হারিয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি সাবেক এই সেনাপ্রধানকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমরা কতজন মানুষ হত্যা করেছো? একজন বলেছে, আমি 6 জন মানুষকে হত্যা করেছি। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছো?
বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য 10,000 টাকা। সবশেষে তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি 7% না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির ধারা বজায় রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে 8.5%। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়ন হলে ব্যাংক ঋণের বোঝা আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি। তহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি ব্যাংক খাতের সংকটের মধ্যেও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকারি ঋণ গ্রহণ বৃদ্ধি, খেলাপি ঋণের উচ্চ মাত্রার কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেশ নাজুক অবস্থায় রয়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতিও টানা 3 মাস বাড়তি। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। সেই সাথে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি যেটা আছে সেটা 11.5% থাকবে। মূল্যস্ফীতির কারণ হিসেবে সরবরাহ ঘাটতি এবং কাঠামোগত সমস্যাকে দায়ী করেন তিনি। নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের উপর ব্যাংক ঋণের বোঝা আরও বাড়বে বলেও সতর্ক করেন ডক্টর আহসান এইচ মনসুর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে সরকারের ধারের পরিমাণটা আরো বেড়ে যাবে, এবং বাড়লে পরে অবশ্যই ব্যক্তি খাত ব্যাহত হবে। আমরা চাইবো যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে, অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। এছাড়া ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে 12টি ল ফার্মের সাথে চুক্তি হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে সাথে ওই ল ফার্মগুলোকে টাই আপ করতে, এবং তারা অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় 10% নয় 5% উৎসে কর কাটার নির্দেশনা দিয়েছে এনবিআর। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এনবিআর জানিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে কোনো কর নেই, তবে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ 5 লাখ টাকা ছাড়ালে মুনাফার উপর 10% কর প্রযোজ্য হবে। এছাড়া অতিরিক্ত কাটা টাকা অনলাইনে আবেদন করে ফেরত পাওয়া যাবে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ভুল করে বেশি কর নেয় প্রায় 10 লাখ বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় 25 কোটি টাকা অতিরিক্ত আদায় হয়। দর্শক, নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিটিভিতে ভাষণ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত বাংলাদেশ। দেশের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট চক্র জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নিয়েছিল জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিকামী জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। প্রিয় দেশবাসী, রাষ্ট্র, রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। গণতান্ত্রিকামী জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ করেই আসেনি। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম, খুন, অপহরণ করা হয়েছিল। আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান।
শুধুমাত্র 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে 14 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সহমর্মিতা। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। প্রিয় দেশবাসী, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন। একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে। এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন? কি ছিল তাদের চাওয়া? কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না। তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে? না, অবশ্যই বৃথা যেতে দিতে পারি না। আমরা যারা এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি, আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের জনবহুল দেশ। দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি নারী। জনসংখ্যার 4 কোটির বেশি তারুণ্য, 5 কোটির বেশি শিশু, 40 লাখের বেশি প্রতিবন্ধী মানুষ, কোটি কোটি শ্রমিক, কৃষক। এই সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। প্রিয় দেশবাসী, এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। বর্তমান প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা। বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আমি ইশতেহারে উল্লেখিত কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আজ আবারও দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। প্রিয় দেশবাসী, বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক, বীমা, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। প্রতিটি অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে। স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের পণ্য রফতানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের বেশি। এর মধ্যে প্রায় 9 লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার। এদের মধ্যে প্রায় 22% তরুণ তরুণী কোনো প্রকার শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয়। এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই 15 থেকে 29 বছর বয়সী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় দেশবাসী, দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ, প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে দেশে স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। আপনারা বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে।
উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালু করা হবে। কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হবে। এছাড়া বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে কয়েকটি নির্দিষ্ট স্থানে হাইজেনিক বাথরুম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের সমাজের নারীরা নানাভাবে হয়রানি এবং সহিংসতার শিকার হন। বর্তমান সময়ে নারীর প্রতি সাইবার বুলিং উদ্বেগজনক রূপ নিয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। প্রিয় দেশবাসী, সময়ের সাথে সাথে অর্থনীতির নানা খাত বাড়লেও দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন, অধিকাংশই কর্মক্ষম। কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন, অপরদিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ। আমরা মনে করি কর্মক্ষম এই জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের চাবিকাঠি। এ কারণেই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছি। প্রিয় দেশবাসী, আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। জ্ঞান, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামীর বাংলাদেশ। তবে একাডেমিক শিক্ষার স্তরের সর্বোচ্চ ধাপে পৌঁছার এই যাত্রা পথে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান। নানা বাস্তবতায় ড্রপ আউট হয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় বিশ্বের যে কয়েকটি দেশ শীর্ষস্থানে রয়েছে, বাংলাদেশ তার অন্যতম। একজন শিক্ষার্থী শিক্ষা স্তরের যে কোনো পর্যায়ে ড্রপ আউট হওয়ার পর তাদেরকে যেন বেকার জীবন কাটাতে না হয়, সেজন্য হাই স্কুল পর্যায় থেকে আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক অর্থাৎ টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে আবশ্যকীয় করার প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে রেখেছি। একই সঙ্গে দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে বাংলা এবং ইংরেজির পাশাপাশি হাই স্কুল পর্যায় থেকে সিলেবাসে তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি একজন ব্যক্তির একাধিক ভাষা জ্ঞান থাকলে বিশ্বের যে কোনো দেশেই কর্মসংস্থানের অভাব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন, সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের পরিকল্পনাও চূড়ান্ত করেছি। আমরা শিক্ষা কারিকুলাম এমনভাবে ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছি যাতে সকল শিক্ষার্থী শিক্ষা স্তরের প্রতিটি ধাপে একাডেমিক জ্ঞানের পাশাপাশি একটি বিশেষ কারিগরি ব্যবহারিক শিক্ষার দক্ষতাও অর্জন করতে সক্ষম হন। প্রিয় দেশবাসী, আমরা রিজিকে বিশ্বাস করি এবং সাধারণত আমরা রিজিক বলতে খাওয়া দাওয়া কিংবা অর্থ সম্পদকে বুঝি।
তবে ধর্মীয় দৃষ্টিতে রিজিকের একাধিক স্তর রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, আমরা এই নীতিতে প্রবর্তন করতে চাই। এই লক্ষ্যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা কোর্স সম্পন্ন করিয়ে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। নিয়োগ পাওয়া হেলথ কেয়ারদের শতকরা 80% হবেন নারী সদস্য। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া হেলথ কেয়ারগণ মানুষের দৌড়গোড়ায় যাবেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন। আমরা মনে করি কোনো রোগ প্রতিরোধের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সঠিক পরামর্শ পেলে অনেক রোগী শুরুতেই নিরাময় করা সম্ভব হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্ব আরও এক ধাপ এগিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। চাইলেও কারো পক্ষে এর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়। রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছুই এখন তথ্য প্রযুক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তির বিশ্ব শাসন করার মতন মেধা, যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে আমাদের তরুণ সমাজ সমৃদ্ধ না হতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় নীতি কি হবে, বিএনপি ইতিমধ্যেই সেই সব কার্যক্রম চূড়ান্ত করেছে। আইসিটিকে দেশের অন্যতম থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সহ তথ্য প্রযুক্তি খাতকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার নীতিমালা চূড়ান্ত করেছে বিএনপি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সকল বাধা উপেক্ষা করে 2023 সালে ফ্যাসিবাদী শাসন আমলেই বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা উপস্থাপন করেছিল। এরপর প্রতিটি দফা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে দেশে প্রবাসে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মাসের পর মাস আলোচনা করে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে প্রক্রিয়া এবং পদ্ধতিও চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি দফা বাস্তবায়নে ব্যয় নির্বাহের খাতও যথাযথভাবে চূড়ান্ত করা হয়েছে। কারণ আমরা মনে করি দেশ এবং জনগণের স্বার্থে কোনো শুভ উদ্যোগ নিলে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়া রাষ্ট্রের টাকা দিয়েই বিনামূল্যে নারী শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের সকল ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা এবং ভোট চাই। প্রিয় দেশবাসী, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার। কিন্তু ফ্যাসিবাদ আমলে সকল সুযোগ সুবিধা সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল। সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানায় নয়, জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধাও ভোগ করতে পারেন, বিএনপি সেটিকেও ইনশাল্লাহ নিশ্চিত করতে চায়। প্রিয় দেশবাসী, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি।
আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি। দেশে প্রতিবন্ধী প্রায় 40 লক্ষ মানুষের কল্যাণ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি প্রতিবন্ধী মানুষদের প্রতি শুধু পরিবার নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। বাংলাদেশে প্রায় 2 লক্ষ মসজিদ রয়েছে। এই মসজিদের কয়েক লক্ষ খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেব রয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয়, সামাজিক, আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক। এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং একইভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় দেশবাসী, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদ অপশক্তি দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল। প্রশাসনকে চূড়ান্ত রকমের দলীয়করণ করে ফেলেছিল। প্রশাসন পরিচালনায় বিএনপির নীতি হবে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলবে সাংবিধানিক নিয়মে। শাসন প্রশাসনকে দলীয়করণ নয়। প্রশাসনে নিয়োগ কিংবা পদোন্নতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। জনপ্রশাসন সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে না পারলে আমাদের কোনো উদ্যোগেরই সুফল মিলবে না। আমরা ইতিমধ্যেই জনগণের সামনে উপস্থাপিত আমাদের দলীয় ইশতেহারে বলেছি, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। প্রিয় দেশবাসী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রবাসীরা অনেকেই বাংলাদেশে তাদের প্রিয় পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। বৈদেশিক আয়ের ক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পরই প্রবাসী বাংলাদেশিদের অবদান। কিন্তু দেশে প্রবাসীদের সুযোগ সুবিধা, সম্মান এবং মূল্যায়নের ক্ষেত্রে তাদের অভিযোগ দীর্ঘদিনের। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। এই কার্ডের মাধ্যমে দেশে প্রবাসীদের অর্থনৈতিক বিনিয়োগ সুরক্ষা এবং বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধ সহ কয়েকটি সুবিধা বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। দক্ষ বাংলাদেশি শ্রমিক বিশ্বের কোনো দেশে কাজের নিশ্চয়তা বা অফার পেলে বিদেশে কর্মস্থলে যোগদানের জন্য তাদেরকে যাতে দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না হয়, এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের 90% বেশি মানুষ মুসলমান। মহান আল্লাহর দরবারে আমাদের সকলের একটাই প্রার্থনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, দোজখের আগুন থেকে বাঁচাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সন্নিবেশিত করেছিলেন। কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল। অপরদিকে দেশ বরেণ্য অনেক আলেম ওলেমা সোচ্চার কণ্ঠে বলেছেন,
কেউ কেউ স্রেফ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না। 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের, কার কি ধর্মীয় পরিচয়, এটি কোনো জিজ্ঞাসা ছিল না। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন। এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি। সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রিয় দেশবাসী, দেশের গত 55 বছরের ইতিহাসে এটি বারবার প্রমাণিত হয়েছে, দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার, ধর্মীয় চরমপন্থা কিংবা উগ্রবাদ কোনটিকেই পছন্দ করে না। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রেখেই যাতে আমরা সকলে মিলেমিশে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি, এ লক্ষ্যেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী। প্রিয় দেশবাসী, দেশের জনগণের সমর্থনে বিএনপি অতীতে বহুবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সন্তান হিসাবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল। তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ। খালেদা জিয়াও জনগণের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন। তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত। আগামী 12ই ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। প্রিয় দেশবাসী, সারা দেশের সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, ফুটপাতের হকার থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তা এবং দেশের সকল মায়েরা, বোনেরা, সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন,
স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন। ধানের শীষের বিজয়ের অর্থ বাংলাদেশের বিজয়। ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন, সার্বভৌম, তাবেদার মুক্ত বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শহীদ জিয়া আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি। 2001 সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল, আমি তখন সরকারের অংশ হইনি। তবে বিএনপির একজন কর্মী হিসাবে সারা দেশে প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, নগর, বন্দরে ঘুরেছি। আপনাদের স্থানীয় সমস্যাগুলো, সম্ভাবনাগুলো জানার, বোঝার চেষ্টা করেছি। পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয়, মন, সত্তা জুড়ে ছিল বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। আমি তাই বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের প্রতিটি এলাকায় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারও এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, বিএনপির প্রতি আপনাদের আবেগ এবং ভালোবাসা উপলব্ধি করেছি। প্রিয় দেশবাসী, 12ই ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। আমি দেশ এবং জনগণের জন্য, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। প্রিয় দেশবাসী, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ আমলে 2024 সালের 7ই জানুয়ারি তথাকথিত দামি নির্বাচনে আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম, 7ই জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এবার দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনাদের প্রতি আমার বিনীত আবেদন, 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রিয় দেশবাসী, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। 13 তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিক মতন পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ। 12ই ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর
মহান আদর্শ ন্যায়পরায়ণতা। 12ই ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করে আমার বক্তব্য শেষ করছি। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেখছিলেন। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। প্রাতঃ সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।